শামুক বিন্দাইছে মা। সায়রা তড়িৎ বেগে ছুটে আসলো মেয়ের কাছে, পায়ের কাছে বসে গেল মেয়ের। খই পা সরিয়ে ব্যস্তভাবে বলল, আরে মা করো কি? দুব্বাই ডলা দিচ্ছি, ঠিক হইয়া গেছে তো। পাথাইকা উডো, তুমি উডো। সায়রা আগে খয়ের পা টেনে পরখ করে নিল কতটা কেটেছে, রক্তক্ষরণ নেই, তবে ক্ষতটা গভীর। নিজেও খয়ের পাশে রোয়াকে বসে গেল। এবার পুরনো কাপড়টা ছেঁড়া আঁচল কোমরে গোজাচ্ছিল। আঁচল কোমর থেকে ছাড়িয়ে খয়ের চোখ মুখ মুছে দিয়ে বলল, খিদা লাগে নাই কেন? যা সকালে কাঠতলায় আমি যাইতাম নয়? তুমি তো জানোই মা, কাঠ না বইলে আমার খিদা লাগে না। অহন খুব খিদা লাগছে, 4টা বিন্দি মরিচ তুইলা আনি গাছ থাইকা। সায়রা কপাল কুচকে বলল, কেন বিন্দি মরিচ দিয়া কেন খাবি তুই? ঘরে তো পটল আর বড় মাছের তরকারি আছে, আমি তল লাগি মাছের মুড়ো রাখছি। কই বুবু তো সকালে যাওয়ানোর সময় মাছের মুড়োটা আমারে দিয়া দিছে বানুমা। জিভ কেটে বসেছিল খই। এই মরিচের কথা বলা মোটেও উচিত হয়নি ওর, কিন্তু মাকে সামলাতে ওর কিছু বলার আগে পাশ থেকে বছর 6 এক মেয়ে কথাটা বলে উঠল। সায়রা মেয়েটার দিকে বড় বড় চোখে তাকালো, শব্দ করে নিজের কপালেই চল লাগালো খই। আজকে আবার শনি আছে পুটির কপালে। সায়রা বিস্মিত কণ্ঠে বলল, মুড়ো তরে দিছে মানে? তুই না রাতের বেলা আইলি পুটি, তরে তো একটা বড় মাছের চাকা দিলাম আমি, আবার সকালে আইসা বুবুর মুড়ো নিছস তুই? সায়রার গলা শুনে গলা শুকিয়ে গেল পুটির। আশেপাশে মাল লাগানোর মতন কিছু খুঁজলো সায়রা। এক ছুট লাগিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল পুটি। এবার অগ্নি চোখ করে খইয়ের দিকে তাকালো সায়রা। খই কথা ঘোরানোর জন্য বলল, ও মা খিদা লাগছে, দেও না বিন্দি মরিচ আইনা। যে গরম পড়ছে পান্তা ভাত নেতায়া যাইব কইলাম। কইতাছি যে আমার পুতুলটার কাইল বিয়া, বদু কাকারে দাওয়াত দেই। ও অমন করো কেন মা? পুটিটার মুড়ো পছন্দ তাই দিচ্ছি। ওর মা তো এত বড় মুড়ো দিবার পারবো না ওরে। আমি আরেকদিন খাবো না খাইয়া তো ময়রা। সায়রা তৎক্ষণাৎ চল লাগিয়ে দিয়েছে খইয়ের গালে। গালে হাত দিয়ে ছলছল চোখে মায়ের দিকে তাকিয়ে রইল খই। আর সায়রা মুখে আঁচল গুজে কাঁদছে। গালে ব্যথা না পেলেও মায়ের কান্না দেখে বুকের ভিতরটা মুচড়ে উঠেছে খইয়ের। মায়ের দিকে এগিয়ে বসে আদুরে গলায় বলল, ও মা, মা কান্দো কেন তুমি? ও মা। কতবার কমু তরে, কতবার কেমনে কেমনে বুঝামু? আমার কথায় অমান্য হইস না কই। আমি যা কই তোর ভালো লেগেই কই। মন তো চাই তরে আসমানে তারা দিয়া সাজাই, মন তো চাই তরে জমিদার বাড়ির খাওয়ন খাওয়াই, মন তো চাই তরে রাজকন্যার মতন কইরা কোনো প্রসাদে রাখি। কিন্তু কি করমু ক? তোর মায়ে তো অক্ষম, তোর মায়ে তো কিছুই পারে না। হের লেগেই তো তুই মরার কথা কস, তাই না মুখপুরি? তুই ছাড়া তো এই সাহেরাও বাঁচবো না, তাতেই শান্তি তোর, তাই না? তাইলে হুন, পরের বার মরার কথা কোন আগে আমারে কোষ। আমি কলস নিয়া সুকুমুরায় ডুব দিমু, তুইও বাঁচবি আমিও মইরা শান্তি পামু। রুয়াকের বাস জড়িয়ে হু হু করে কাঁদতে লাগলো সায়রা। খই ফাঁক ফোকর খুঁজে শিশুর মতন মায়ের বুকে মুখ গুজলো আস্তে ধীরে। সায়রা কান্না থামিয়ে ফোপাতে লাগলো। এই মেয়ে ওর কোলে মাথা রাখলেই ওর কোল জুড়িয়ে যায়। খই গজাস্বরে বলল, মরার কথা কানার কোনো দিনও কমু না মা, এইবারের মতো মাপ কইরা দেও। মুহূর্তেই সব দুঃখ বিলীন সাহেরার। আঁচলে ও চোখ মুখ মুছল নিজের। উঠে গিয়ে পান্তার সাথে নিজের জন্য রাখা মাছ নিয়ে আবারও খইয়ের সামনে বসলো। খই বলল, এইটা তো তুমি খাইবা। এক লগে খাই, নেহা কর। মেয়েকে খাওয়াতে খাওয়াতে নিজেও খাচ্ছিল সায়রা। খই খুশি মনে খেতে লাগলো। সায়রা বলল, মুন্সিবাড়ি শহর থেকে লোকজন আইব, তুই কাইল থেকে মুন্সিবাড়ির ওদিকে যাবি না, গেরস্ত বাড়িতেও যাবি না, মনে থাকবো? খাবার না চিবিয়ে মায়ের দিকে তাকিয়ে রইল খই। এই পুরো গ্রামে পাখির মতন উড়ে বেড়ানোর অনুমতি আছে ওর, কিন্তু মাঝে মধ্যে যখন কোনো কাছা বাড়িতে শহরে কেউ আসে, মা তখনই ওকে ঘরবন্দি করে দেয়। কেন এমনটা করে কতবার জিজ্ঞাসা করেছে ও মাকে, জবাব মেলেনি, আজও মিলবে না। ফোঁস করে একটা শ্বাস ছেড়ে আবারও ভাত চিবোতে লাগলো। মেয়ের মন ভারী দেখে সায়রা বলল,
গোলাম মুন্সি কইল এগো রান্ধনের লোক লাগবো নাকি, ভাবতাছি আমি যামু। খইয়ের চোখ চকচক করে উঠল। সায়রা স্বাভাবিক কণ্ঠে বলল, কেউ যদি চান দেখা মেশিন আনে আমি লইয়া আমুনি তল লইগা। এবার খুশি? হ হ, মেলা খুশি। চেঁচিয়ে মাকে খুশিতে জাপটিয়ে জড়িয়ে ধরল খই। এই একটাই শখ ওর। যবে থেকে স্কুলে কাজল আপা চাঁদকে কাছ থেকে দেখা যায়, অমন মেশিনের নাম শুনেছে, মন প্রাণ সব ওই মেশিনের নামেই করে দিয়েছে খই। যেই করে হোক কাছ থেকে চাঁদকে দেখা চাই ওর। মেয়ের পাগলামি দেখে মৃদু হাসল সায়রা। পরপরে হাসি মিয়ে গেল তার মুখ থেকে। এটুকুতেই খুশি হওয়া যায় এই মেয়েকে কিছুই দিতে পারল না ও। মনে হয় এই আফসোসগুলো আস্তে আস্তে জড়ো হয়ে ওকে দম বন্ধ করে মেরে দেবে এক সময়। কঠোর বাস্তবতা আর নিজের মৃত্যুতে ভয় নেই সায়রার। ভয়টা এক জায়গায়, ওর কিছু হয়ে গেলে তখন খইয়ের কি হবে? কে দেখবে খইকে? সারা রাত ভোর জেগে জেগে লিখনের প্রেজেন্টেশন কভার করে সকাল 11টায় বাসায় ফিরল রাকিন। গাড়ি পার্ক করে কপালে 2 আঙাল চেপে ধরে ভিতরে ঢুকলো ও। ড্রয়িং রুমে রাজীব মাহমুদ পেপারে মগ্ন ছিলেন। ছেলেকে বাসায় ঢুকতে দেখে স্বাভাবিক গলায় বললেন, সারা রাত ইনিশাতে ছেলে রাখেন? রাকিন চমকে উঠে সোফার দিকে তাকালো। এই সময় ওর বাবা বাসায় থাকার কথা না। প্রতিদিনই ইনশিয়ার 9টার মধ্যে পৌঁছিয়ে যান রাজীব মাহমুদ। আজকে জার্নি দেখে বিস্মিত না হয়ে পারল না রাকিন। শার্টের হাতাটা টেনে বোতামটা লাগাতে যাচ্ছিল ও। রাজীব মাহমুদ বললেন, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার রুমেই পাঠাতে বলছি তোমার মাকে। খেয়ে ঘুম দেবে, বুঝছো? রাকিন ঠোঁট কামড়ে হাসল। ও কৌতুকটুকু বুঝেছে, সেটা বিষয় না। বিষয়টা হলো ওর বাবা ওকে কতটা বোঝে, বেশ টের পেয়েছে ওর উপর দিয়ে ঠিক কতটা গেছে, যার জন্য সারা রাত ইনশিয়াতে থাকতে হয়েছিল ওকে। আর এই জন্য এসব বলল ওর বাবা। ওর গর্ব হয় ওর বাবাকে নিয়ে। অঢেল সম্পত্তির উত্তরাধিকারীর কথার বিপরীতে মানুষ হতে গেলে যা যা অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়, সবটা ওর বাবা ওর জন্য তৈরি করে রেখেছে। এই জন্য রাজীব মাহমুদ এক সম্মানের নাম, এক শ্রদ্ধার নাম। আসছে বলে চলে আসছিল রাকিন। রাজীব মাহমুদ বলে উঠলেন, প্রেমের বয়স পার করে বিয়ের বয়স হয়ে গেল। প্রেম তো করলে না, বিয়ে টিয়ের কথা ভাবছো কি? নাকি ইনিশাকে নিয়েই সংসার ধর্ম পালন করবে? রাকিন থেমে গেল। বাবার দিকে না ফিরে হেসে দিল ও। কপালে হাত রেখে খানিকক্ষণ নিঃশব্দে হেসে পিছনে ফিরে বলল, যে বিয়ের বয়স হয়েছে সেটা ইচ্ছে দেশে ফেরার পরই কেন তো মনে পড়লো বাবা? আমি বিয়ের কথা বলতেই তুমি তার সাথে ইচ্ছের দেশে ফেরাকে কেন রিলেট করছো রাকেন? তাছাড়া ভুল কি বললাম আমি? সত্যি কি বিয়ের বয়স হয়নি তোমার? রাকিন পা বাড়ালো। রাজীব মাহমুদ বললেন, উত্তর না দিয়ে যাচ্ছ যে? মৌনতাকে সম্মতির লক্ষণ ধরবো? ঘুমাতে বললে না? জানি, স্বপ্ন যোগে আগে তোমার বৌমার সাথে আলোচনা করে আছি। উভয় পক্ষের মতামত তো জরুরি, তাই না? রাকিন নিজের ঘরে চলে আসলো। শাওয়ার শেষ করে খালি গায়ে শুধু ট্রাউজার পরে বিছানায় বসলো। ভেজা চুল একদমই মোছেনি। মুচকি এসে আগে মোবাইলটা হাতে নিয়ে টেক্সট করলো ইচ্ছেকে। পরে ফোনটা পাশে ছুঁড়ে মাথায় তোয়ালে চালিয়ে ব্যালকনির দিকে এগোলো। বাগানের ফুলগুলোর দিকে তাকিয়ে গতি কমে আসলো ওর হাতের। মৃদু হাসি ঝুলিয়ে রাকিন চেয়ে রইল ফুলগুলোর দিকে। হাজার রঙা রঙিন ফুলগুলোর মতন সত্যিই জীবনের অনেক রং। কখনো লক্ষ্যকে চিনতে শেখা, কখনো লক্ষ্যের পেছনে ছোটা, কখনো লক্ষ্যকে ভালোবাসা, কখনো ভালোবেসে লক্ষ্যচ্যুত হওয়া, কখনো বা লক্ষ্যকে খুঁজতে গিয়ে ভালোবাসা পাওয়া। শেষের দুটোর কোনোটাই ঘটেনি রাকিনের সাথে। এই দুটোর অপেক্ষাতেই আছেও। তবে দুটো কমন যেটা, সেটা হলো ভালোবাসা। এই শব্দকে খুঁজে পেতে গিয়ে রাকিন প্রথমটাই গা ভাসাবে নাকি দ্বিতীয়টাই প্রেম নগর ফেলবে, সেটা তো নিয়তিই জানে। ঘুমের ঘরে মেসেজের শব্দ কানে আসলো ইচ্ছে। চোখ তুলে তাকালো ও। বাটন ফোনটায় দুটো কল আর একটা আনরিড মেসেজ নোটিফিকেশন। কল দুটো বাবার, ব্রেকফাস্টের অ্যালার্ম যাকে বলে, আর মেসেজটা রাকিনের। এই মোবাইলের কল মেসেজের সুযোগ হাতে গোনা কয়েকজনের আছে, তার মধ্যে রাকিন একজন। ওয়াইফাই বন্ধ করে অন্য মোবাইল এরোপ্লেন মোডে রেখে ঘুমিয়ে যায় ও। তাই সেই সময়টা এই বাটন ফোনের শুধু কয়েকজনে যোগাযোগ করতে পারে ওর সাথে। উঠে বসে রাকিনের মেসেজটা ওপেন করলো ইচ্ছে। ওতে সুন্দর মতন লেখা, এই যে ইংলিশ ম্যাম, ঘুম ভাঙেনি আপনার? এদিকে আপনার আর আমার বিয়ের তোড়জোড়ে যে পাড়া প্রতিবেশীর ঘুম হারাম, সেই খবর কি আপনি রাখেন? ইনিশার পর সেই যে আপনার ইংরেজি গানের প্রেমে পড়লাম,
আর কোনো দিকে তো মনই বসাতে পারছি না। আর আমার বাবা সেটা টের পেয়ে আমাকে সেই গাড়িটার যে সেহাচেতা করে দেবে বলে তালুতে তালু হয়েছে। এবার আপনিই বলুন তো আমার কি করণীয়? দেশে ফিরে তো একবারও দেখা করলেন না। আমার বেচারা হৃদয় খান যে কত শত টুকরায় টুকরাই তো হয়ে গেল, তার কি হবে? তো তার দায় নিতে হলে একবার দেখা করবেন কেমন? এখন আমি ঘুমাতে যাব, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকেন হবু বউটা। আপনার দিনটি সুখময় হোক। নিঃশব্দে হেসে দিল ইচ্ছে। এই ছেলেটা পারেও। মেসেজ দেখে মন ভালো হয়ে গেছে ওর। খুশি মনে বিছানায় পাশে হাত বাড়িয়ে গিটার খুঁজলো প্রতিদিনের মতন। খুঁজে না পেয়ে ধক করে উঠলো ওর ভিতরটা। পাশ ফিরে বসলো ইচ্ছে। মনে পড়লো আগের দিনে প্রাপ্ত ওটা ভেঙে ফেলেছে। নিমিষেই বিষাদ নেমে আসলো ওর চেহারায়। শক্ত চোখ মুখে ফুটে উঠল প্রতি উত্তরের তীক্ষ্ণতা। মোটামুটি আধা ঘন্টা যাবৎ রাকিন রেস্টুরেন্টে বসে জুসের গ্লাসে স্ট্র নেড়ে চলেছে। এক চুমুকও দেয়নি ওতে। ইচ্ছের সাথে দেখা করবে বলে এখানে আসা। সে মেয়ের এখনো খবর নেই। একটা দীর্ঘশ্বাস ছেড়ে মোবাইল বের করলো ও। ফোনে নিজের কিছু এক্সপেরিমেন্টাল ডকুমেন্টস গোছাতে লাগলো। বেশ অনেকটা সময় পর অনুভব করলো কেউ ওর সামনে এসে দাঁড়িয়েছে। মুচকি এসে মোবাইল থেকে চোখ তুলে তাকালো রাকিন। গাঢ় বেগুনি আর সাদা রঙের টপস পরে খোলা চুড়ে ওর সামনে দাঁড়িয়েছে ইচ্ছে। বেগুনি রঙের একটা স্কার্ফ কলায় পেঁচানো ওর। চোখের কালো সানগ্লাসটা ফর্সা চেহারায় বেশ মানানসই। ইচ্ছের বরাবর চোখের প্রতি চোখ। গিটার সাপের লকেটটা এখনো রয়েই গেছে ওর গলায়। ওটা থেকে হাসিটা প্রসারিত হলো রাকিনের। উঠে দাঁড়িয়ে মোবাইল পকেটে পুড়তে পুড়তে বলল, এই যে হবু বউ, এতক্ষণে আসার সময় হলো তোর? এটুকু অপেক্ষা করতে না জানলে কিসের হবু বর তুই? বাই দ্য ওয়ে, কল মি আপনি। তো আপনি সম্বোধনের মেসেজটা মনে ধরেছে? ভাবলেশীন ভাবে কথাটা বলে ইচ্ছের কপালের চুল আটকে রাখা ছোট ক্লিপটা খুলে দিল। তারপর রাকিনের সামনে টেবিলে দুহাত রেখে দাঁড়ালো বেশ আরামের ভঙ্গিমায়। রাকিন হেসে দিল। বিদেশে থেকেও স্বভাব আচরণ এতটুকু বদলায়নি এই মেয়ের। নিজের মাথার চুলগুলো উল্টে ধরে ভাব নিয়ে বলল, আপনি তো যেতে চাস, সেই ছোটবেলা থেকে অপেক্ষা রেখেছিস ইচ্ছে। এখন ওইভাবে অপেক্ষা রাখলে কিন্তু তোকে আমি বিয়েই করবো না বলে দিচ্ছি। ইচ্ছে মৃদু এসে চেয়ার টেনে পায়ের উপর পা রেখে বসে গেল। সানগ্লাসটা খুলে টেবিলে রেখে চুইংগাম চিবোতে চিবোতে লাগলো নির্বিকার ভাবে। ভাবখানা এমন, তুই বল তোর মূল্যহীন কথা আমি অতি মনোযোগ দিয়ে শুনছি। রাকিন অবাক হলো না। এই মেয়ে স্বভাব চরিত্র বেশ ভালো মতোই জানে ও। ফু দিয়ে একটা শ্বাস ছাড়লো। ইচ্ছের সামনে চেয়ারটায় বসে গিয়ে বলল, আধ ঘন্টা হলো বসে আছি। আধ ঘন্টাতে একটা জুসও শেষ করতে পারিসনি, আর আমাকে বিশ্বাস করতে বলছিস তোর এই আধ ঘন্টার কাহিনী? সিরিয়াসলি? প্রশ্ন ছুড়ে দিয়ে বুকে হাত গুজে বসলো ইচ্ছে। আর যুক্তি দেখানোর মন চাইল না রাকিনের। অতি বেশি আগ্রহ নিয়ে দুহাত টেবিলে রেখে তাতে মুখ গুজে বলল, ওসব ছাড়, আগে দেখতে দিতে তোকে কত বড় হয়ে গেছে তো ইচ্ছে। সেই এইটুকু খরগোশের সাইজে দেখেছিলাম তোকে। বিদেশে গিয়ে ভাতের পরিবর্তে হরলিক্স আর কমপ্লেন খেয়ে বড় হসনি তো? ইচ্ছে আরো আরাম করে হেলান দিয়ে বসলো চেয়ারে। বলল, রাজীব আঙ্কেল তো আর কোনো খরগোশের বাচ্চাকে ছেলের বউ করবে না, তাই এই নিনজা টেকনিক। চোখ মারল ইচ্ছে। রাকিন হেসে দিল। ইশারায় মেনু কার্ড দেখিয়ে বলল, আগে খাওয়া, আর বিল কিন্তু আজকে তুই পে করবে, ওকে? আমি তো দেখি সেলিব্রিটি বউ আমাকে খাওয়াতে পারবে কিনা। তোর মতো হাজারটা রাকিনকে খাওয়ানোর সামর্থ্য রাখে ইনায়েত নিক্কন। শুধু বিয়েতে একবার রাজি হয়ে দেখ না, একদম ননির পুতুল করে রাখবো। রাকিন হেসে দিল। এই রাজি হওয়ার টপিকটা একে অপরের উপর চাপিয়ে আসছে এতগুলো বছর হলো। রাজিম মাহমুদ আর নওশাদ সাহেবের কবে কিভাবে পরিচয় কে জানে। তবে সেই ছোটবেলা থেকেই ইচ্ছে আর রাকিনকে এক সূত্রে বাঁধার চিন্তা ভাবনা দুজনেরই। মোটামুটি একই সাথে বড় হয়েছে রাকিন ইচ্ছে, আর তাতে ওদের সম্পর্কটা গাঢ় হয়েছে প্রতিনিয়ত। এখনো হচ্ছে, তবু পরিবারের কথাকে পাত্তা না দেওয়ার দলে ওরা। তবে দুজনের বিশ্বাস ওরা দুজন দুজনের এতটাই বোঝে একে অপরের জন্য এর চেয়ে উপযুক্ত কাউকে হয়তো কোনোদিন পাবে না। আর সম্পর্ক বুঝতে শেখাটাই বড় বিষয়। তাই বেশ চলে যাচ্ছে এই হবু বর আর বউয়ের সম্পর্ক। অনেকটা সময় হাসি খুশি সাথে পার করলো দুজনের। এরই মাঝে হঠাৎই ফোন বেজে উঠে রাকিনের।
কল রিসিভ করে উপাস থেকে কিছু শুনে রাকিন অনাকাঙ্ক্ষিতভাবে অনেকটাই বেশি খুশি হয়ে গেল। খুশি উপচে পড়ছে ও চোখে মুখে। রাকিন ফোনটা কেটে তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে বলল, তুই খুব লাকি ইচ্ছে। দেখ না, তুই আজই আমার সঙ্গে দেখা করতে আসলি, আর আজই হয়তো আমার পেশা আর প্যাশন এক হতে চলেছে ফাইনালি। লাকি কথা শুনে তাচ্ছিল্য আসলো ইচ্ছে। সেরকম কিছু প্রকাশ না করে বলল, হবু বউকে ছেড়ে পেশা অ্যান্ড ফ্যাশন নিয়ে পড়ছিস রাকিন, নট ফেয়ার। বউকে খাওয়ানোর জন্য তো নিজের রেকগনিশন থাকা জরুরি, তাই না? ইচ্ছে কথা বাড়ালো না। ও জানে রাকিন অকারণে এত খুশি হয়নি। নিজের জীবনে তো কোনোদিন এত সুখ দেখলো না। রাকিনের খুশি দেখেই ভালো লাগছে ওর। বলল, আচ্ছা আয় তুই। তুই এখানে একাকি বসে কি করবি? ইচ্ছে ইশারা করলো কিঞ্চিত পিছনের টেবিল দুটোর দিকে। আসার পর থেকে দুটো গ্রুপে আসা ছেলেমেয়েরা ওর দিকে তাকিয়ে কথা বলার সুযোগ খুঁজছিল শুধু। হয়তো এগিয়ে কথা বলার সাহস করে উঠতে পারেনি। রাকিন বুঝলো ওদেরকে সময় দেবে বলে ঠিক করেছে ইচ্ছে। সুটটা হাতে ঝুলিয়ে বলল, ও পাঙ্কান্স, থাক তুই তো এই বাতাসা প্যাটে নিয়ে, আর হবু পরকে এত সহজে হাতছাড়া করার পরিণাম ভোগ করার জন্য প্রস্তুত থাকিস। আমি ছাড়া আর কাউকে নিজের মনে বা তার মনে নিজেকে ধরাতে পারলে বলিস। নির্বিঘ্নে কথাটা বললো ইচ্ছে, কারণ ও জানে রাকিন কেমন। রাকিন টেবিলে হাত রেখে শুকে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, যদি পেয়ে যাই? নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিব তোদের। রাকিন হেসে সোজা হয়ে দাঁড়ালো, হাঁটা লাগিয়ে বলল, হাজব্যান্ড শেয়ারিং কই তুমসে শিখে মেরি জান। অবশ্য তুই ছাড়া মনে হয় না কাউকে ধরতে পারবো। সেদিক থেকে তোর কনফিডেন্স লেভেল হাই থাকাটা অস্বাভাবিক কিছুই না। বলছিস আমি শেয়ারিং জানি? অবভিয়াসলি। তাহলে খেয়া যা করেছিল সেটাকে কি বলবি তুই? রাকিন বেরিয়ে যাচ্ছিল, কিন্তু আকস্মাৎ ইচ্ছের এমন কথার জন্য প্রস্তুত ছিল না ও। পা থেমে গেছে ওর। ওই একটা নামে কাতর চাহনি ফ্লোরের দিকে রেখে ও থেমে রইল দুদণ্ড। ইচ্ছে বলল, সত্যি খেয়ার কথা তোর মনে পড়ে না রাকিন? রাকিন পিছু না ফেরেই বলল, যে মনে রাখি না তাকে মনে রাখতে ইচ্ছে নেই। স্মৃতির দরিয়ায় নোংর ফেলার চেয়ে বর্তমানের উতল স্রোতে গা ভাসানো শ্রেয়। স্রোতের চেয়ে স্মৃতি বেশি ভয়ানক। রাকিন বেরিয়ে গেল। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইচ্ছের। আজ হঠাৎ এইভাবে ওর কথাটা বলা একদমই উচিত হয়নি, তবুও বলে ফেলল। কিছু কিছু ঘটনার সাপেক্ষে আমাদের বুঝে ওঠার ইন্দ্রিয় কাজ করা বন্ধ করে দেয়, আর এমনটা ঘটেছে ইচ্ছের সাথে। অনেকক্ষণ যাবৎ ও খেয়াল করছিল পাশেই একদল মেয়ে বসে ওদের মাঝের খানিকটা চাপা গায়ের রঙের একজনকে ওর গায়ের রং নিয়ে মজার ছলে অনেক কিছু শুনিয়ে চলেছে। মেয়েটা চুপ করে শুধু শুনছে, কখনো নিজেও জোরপূর্বক হাসছে। আর সেটা দেখে এক চেনা অনুভূতি শুরু হয়েছিল ইচ্ছের। ওর কথার পিঠে উত্তর দিয়ে রাকিন চলে গেছে। ইচ্ছে উঠে দাঁড়ালো। অনধিকার চর্চার জন্য এগোবে বলে সিদ্ধান্ত নিল ও। এই গায়ের রং নিয়ে বলা কৌতুককে জবাব দেওয়াটা জরুরি। এমনই মজার পরিণতি যে ওদের জীবনে অনেক বাজেভাবে দাগ কেটে গেছে, অনেক বাজেভাবে। দুপুর 2টোর দিকে ডিপার্টমেন্টের মেধাবী মুখগুলো নিয়ে ভাদুলগাঁয়ে পৌঁছেছে সাদিক সাহেব। গ্রামের তুলনামূলক বেশি জমিধারীর মানুষটা হলেন সুজন মুন্সি। সেখানে পৌঁছাতেই ওনাদের আপ্যায়নের জন্য গোটা 10 জনবল নিয়ে স্টেশনে পৌঁছে গেছে সে। তার বাড়িতে থাকার জন্য অনেক জোরাজোরি করেছে, কিন্তু আতিথেয়তা দিতে নারাজ ছিলেন সাদিক সাহেব। ছাত্রছাত্রীদের নিয়ে গ্রামের স্কুল বিল্ডিংয়ের সামনে ক্যাম্প করে আছেন। তার মতে ক্যাম্পিংয়ের থাকলেই গ্রামের দুর্দশা ভালো মতন অনুভব করবে সবাই। ছাত্রছাত্রীরা বিনা বাক্যে মানলেও এই বিষয়টা বেশ গায়ে লেগেছে সুজন মুন্সির। তার লক্ষ্য ছিল শহরের ছেলেগুলোর সামনে নিজের 4 মেয়েকে উপস্থাপন করা, কিন্তু সাদিক সাহেব তার হতে দিল কই। সুজন মুন্সি একেবারে হাল না ছেড়ে কাছাড়ে বাড়িতে একবেলা খাওয়ার জন্য বলেছে ওদেরকে। এদিক দিয়ে আর মানা করতে পারেনি সাদিক সাহেব। ফেরার পর ক্লান্ত শরীর নিয়ে বাকি সবাই ঘুমাচ্ছিল ক্যাম্পে, কিন্তু সাদিক সাহেবের ঘুম এলো না। কিছুক্ষণ বিশ্রাম শেষ করেই গ্রাম দেখার জন্য বেরিয়ে পড়েছেন তিনি। গ্রামের মূল রাস্তাটা কাঁচা। রাস্তার এক ধারে পাড়াগা আর এক ধারে বিস্তীর্ণ ক্ষেত। ঘরগুলো গাছ আর হলুদ খড়ের গাদা একদম ছবির মতন সাজানো। বসন্তের এই সময় বোধহয় একদিন ধান বোনার মৌসুম। পুরো সবুজ দিগন্তে একটু বাতাসের দোলে ঢেউ নুয়ে পড়ে ধানের চারার লম্বা ডগাগুলো। একপাশে ভুট্টা আর গমের আবাদও দেখা যায়। কেউ কেউ ভুট্টার শীষ না আসা গাছগুলো কেটে আলগা করে দিচ্ছে খেতে।
ওগুলোকে গো খাদ্য হিসাবে কাঁচা রাস্তা দিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে, সেটাও আবার গরুর গাড়িতে করে। এইটুকু সময়ে 4-4টে গরুর গাড়ির দেখা মিলেছে সাদিক সাহেবের। তার অনুভব হলো আধুনিকতা আর প্রযুক্তির থেকেই সত্যি অনেকটা পিছিয়ে ভাদুলগাঁও। গাড়ির পিছন থেকে ভুট্টা গাছ নিয়ে গাড়ির সামনে চালক গরুকে খাইয়ে দিচ্ছে। হেসে দিলেন সাদিক সাহেব। একেই পদার্থবিজ্ঞানের ভাষায় বলে মেকানিজম অফ অ্যান ইঞ্জিন। তেল খাদক ইঞ্জিন যেমন তেলের গাড়িকে এগিয়ে নিয়ে যায়, এখানে ভুট্টা খাদক গরু ওর ভুট্টা বহনকারী গাড়িকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কেউ কেউ অবশ্য বোঝা মাথায় নিয়ে ফিরছে। তাদের সুঠাম কৃষ্ণবর্ণের দেহর দিকে তাকিয়ে 1 পা 2 পা করে এগোতে লাগলেন সাদিক সাহেব। হঠাৎই কারোর সাথে ধাক্কা লাগে তার। সে ব্যক্তি একরকম ঝড়ের বেগে আসছিল সামনে থেকে, তাই ধাক্কার জোয়ারটাও বেশি ছিল। নিজের হাতের খানিকটা ব্যথা পেলেও সরি বলতে বলতে সামনের জনের দিকে তাকালেন সাদিক সাহেব। গায়ে শক্তপোক্ত করে পেঁচানো কাপড়, চুলগুলো ফিতে দিয়ে দুটো বিনুনিতে বাঁধা, গলায় কালো সুতোর ধান তাবিজ। বেশ চাপা বর্ণের এক যুবতী। গ্রাম্য মেয়েদের শ্যামবর্ণ চেহারার আলাদাই মাধুর্য আছে। মেয়েটাকে দেখে মনে মনে কথাটা আওড়াতে ভুললেন না সাদিক সাহেব। আঁচলে বাঁধা ফলগুলো মাটিতে পড়ে গেছে মেয়েটার। যুবতী শশব্যস্ত হয়ে মাটিতে বসে ফুল কুড়োতে কুড়োতে বলল, দিলা তো সব ফালাইয়া? দিলা তো? আরো দেরি কইরা? আল্লাহ, পুটিরা জানি অহন না আসে ইহানে। আল্লাহ গো, পায়ে পড়ি তোমার। ও গো, এইদিকে আইনো না, আইনো না। অবুজের মতন তাকিয়ে রইলেন সাদিক সাহেব। খই চোখ তুলে 1 পলক তাকিয়ে আবারও নিজের মতন ফল কুড়োতে ব্যস্ত হয়ে পড়ল। সাদিক সাহেব দেখলেন নিচে ডালিমের দানার মতন ছোট ছোট টকটকে লাল রঙের ফল, আবার একই সাইজের সবুজ খলসের ফল, কয়েকটা জাগ ফল, কয়েকটা পেয়ারা আর কয়েকটা ট্যাপ। মুহূর্তে আরো 4-5টা বাচ্চা কোথা থেকে এসে খইয়ের সাথে ফল কুড়াতে লাগলো। খই চেঁচিয়ে বলল, একটাও নিবি না কেউ, একটাও নিবি না কইলাম। আইজকার নাটার ভাগ আমি কাউরে দিব না। সব গুলান বাড়িতে লইয়া যাইমু। বেতুর গুলানও কাউরে দিব না। পরের 3 দিন ঘরে বইয়া বইয়া এইগুলান খাওয়ান ছাড়া আর কোনো কাম নাই আমার। এইগুলান নিস না কেউ, নিস না। কে শোনে কার কথা? সাদিক সাহেব বিমূঢ় হয়ে দেখলেন শুধু। তুলনামূলক বয়সে বড় এই মেয়েটার এমন বারণ ধমক কোনো কিছুর পরোয়া করলো না এই বাচ্চাগুলো। অর্ধেকের বেশি ফল তুলে নিয়ে ছুটে পালালো সবগুলো। খই ঠোঁট উল্টে আঁচলে অল্প কিছু ফল দেখে তীক্ষ্ণ চোখে তাকালো সাদিক সাহেবের দিকে, বলল, সব দোষ তোমার। আরো বোকা বনে গেছেন সাদিক সাহেব। মেয়েটা নিজেই তো না দেখে ছুটছিল। অবশ্য গ্রামের মেয়ে হরিণীর মতন ছুটবে, এতেই ওকে বেশি মানাবে। একটু মুচকি হেসে আদরে সরে বললেন, ইচ্ছে ভাষা শুনে ঠিকঠাক মতো তাকালো। সাদিক সাহেবের বেশভূষার বুঝতে কষ্ট হলো না ওর মানুষটা শহর থেকে এসেছে। খোয়ের চোখ বেরিয়ে আসার উপক্রম। ও কি জানতো শহরের মানুষদের কেউ আজই এই রাস্তায় বেরোবে? শহরের কথা মনে করে একটা শুকনো ঢোক গিলল খই। আঁচল ছেড়ে ছুট লাগালো, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলতে বলতে। নিচে পড়ে থাকা ফলগুলোর দিকে 1 পলক, খইয়ের দিকে 1 পলক তাকালেন সাদিক সাহেব। কি ঘটলো কিছুই বুঝে উঠতে পারলো না উনি। এরই মাঝে ফোন বেজে উঠল তার। প্রাপ্তর নম্বর। মুচকি এসে কল রিসিভ করলেন সাদিক সাহেব। ছেলের সাথে কথা বলতে বলতে পা বাড়ালেন ক্যাম্পের দিকে। রেস্টুরেন্টে সবার সাথে কুশল বিনিময়, সেলফি আর অটোগ্রাফ পর্ব সেরে বেরিয়ে আসছিল ইচ্ছে। সবাইকে অনেক কষ্টে মানিয়েছে ওকে ছাড়ার জন্য। খোলা চুলগুলোর একগোছা সামনে দিয়ে যেই না দরজা ঠেলে খুলেছে, এক ঝাঁক বাচ্চা হুড়মুড়িয়ে ভিতরে ঢোকা শুরু করে দিল। একেবারে আচমকায় এতগুলো বাচ্চা সামনে থেকে দৌড় লাগানোতে খানিকটা ভরকে গিয়েছিল ইচ্ছে। পরপরই ঘটনা বুঝতে নিজেকে সামলে বাচ্চাগুলোর দিকে তাকালো ও। মোটামুটি জন 20 হবে। জীর্ণশীর্ণ দেহ, ময়লা ছেঁড়া তালের পোশাক, খালি পায়ে, গায়ে নোংরা উসখুস চুল, সব মিলিয়ে বোঝাই যাচ্ছে এরা পথ শিশুর দল। এত বড় রেস্টুরেন্টে ওদেরকে এত স্বাচ্ছন্দ্যে ঢুকতে দেখে বেশ অনেকটাই অবাক হলো ইচ্ছে। বেরোনোর পরিবর্তে বিস্ময়ে দেখতে লাগলো ছেলে মেয়েগুলোর কাজ। ওরা ভিতরে ঢুকতেই 5 জন ওয়েটার মিলে দ্রুত গতিতে 4টে টেবিল পরিষ্কার করে দিল। হুলুস তুলুস বাঁধিয়ে বাচ্চাগুলো যে যার মতন যেখানে খালি চেয়ার পেয়েছে টেনে নিয়ে টেবিলগুলোর সামনে বসে যেতে লাগলো। রেস্টুরেন্টে আসা বাকি সব নামি দামি লোকজন থ হয়ে বসে দেখছে সবটা। ওয়েটাররা ছোটাছুটি করছে খাবার নিয়ে। মেনু কার্ড ছবি দেখিয়ে একের পর এক ওয়ার্ড ছুটছে বাচ্চাগুলো।
যেন এখানকার রাজা ওরা। বিষয়টা কিছুতেই মাথায় বসাতে পারছিল না ইচ্ছে। হোটেল ম্যানেজার কাছেরই ডেস্কে বসে কোনো হিসাব মেলাচ্ছিলেন মনোযোগ সহকারে। ইচ্ছে এক পা এগিয়ে বলল, এক্সকিউজ মি। ম্যানেজার চোখ তুলে ইচ্ছেকে দেখে দাঁড়িয়ে গেলেন। ইচ্ছেকে বেরিয়ে যেতে দেখেছিলেন উনি। হিসাবের চক্করে ও যে মাঝপথে থেমে গেছে খেয়ালই করেনি তা। ম্যানেজার উৎসুকভাবে বললেন, রিল্যাক্স। দাঁড়িয়েছেন কেন আপনি? আমি আপনার বয়সে ছোট। এভাবে দাঁড়িয়ে গিয়ে আমাকে নিচু করে দেবেন না প্লিজ। বসুন। ম্যানেজার বসে গেলেন। ইচ্ছে বলল, উফ, ইউ ডোন্ট মাইন্ড। কিছু জানা ছিল আমার। অ্যাকচুয়ালি এই বাচ্চাগুলো ইচ্ছের মুখে হাসি ফুটল। পৃথিবীতে মানুষের মাঝে মায়া মনুষ্যত্ব এখনো আছে। আরেকবার মুগ্ধ হয়ে তাকালো ছেলে মেয়েগুলোর দিকে। ওদেরকে খাবার ভাগাভাগি আনন্দ করতে দেখে মন ভরে গেছে ওর। সেদিকে তাকিয়েই বলল, ওদের বিল আজকে যদি আমি পে করি? ইচ্ছে খেয়াল করলো বছর 5-এর একটা বাচ্চা মেয়ে শুধু চুপচাপ ওর দিকে তাকাচ্ছে। চেহারায় বিব্রত অভিযোগ। ওর সঙ্গীরা এতটাই ব্যস্ত যে ওকে পাত্তাই দিচ্ছে না। উঁচু চেয়ারটায় বসতেও পারছে না ও। মুচকি এসে ম্যানেজারের কথা না শুনেই ও মেয়েটার কাছে চলে গেল। ওকে নিজের কোলে করে বসিয়ে দিল চেয়ারে। সবাই বিস্ময়ে তাকিয়ে ইচ্ছের দিকে। যেখানে সবাই অবজ্ঞার স্বরে বসেছিল বাচ্চাগুলোর থেকে, ইচ্ছে এত বড় একটা রকস্টার হয়েও নোংরা পোশাকের মেয়েটাকে এভাবে কোলে তুলে নিল। ইচ্ছে মেয়েটার সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি খাবে তুমি? That's none of your business, Miss Rockstar. পুরুষালী কণ্ঠে ইচ্ছে ঘাড় পিছনে ঘুরালো। প্রাপ্ত হাত পিছনের চেয়ারে ঠেস দিয়ে দাঁড়িয়ে। ওর পাশে অরিত্রা বসে বসে আইসক্রিম খাচ্ছে। সাফওয়ান, মহিমও আছে। ওদের আগমনে রেস্টুরেন্টের পরিবেশ থমথমে একটা ভাব। আর প্রাপ্তর গা ছাড়া ভঙ্গিমা দেখে ইচ্ছের বিষাক্ত লাগতে শুরু করেছে সবটা। মিষ্টি ইচ্ছের দিকে এগিয়ে গিয়ে বলল, কেমন আছো ইচ্ছে? অ্যালার্জি একেবারে সেরেছে? জি। সোজাভাবে জবাব দিল ইচ্ছে। তারপর প্রাপ্তর দিকে তাকিয়ে বলল, অ্যান্ড ইউ? আই নো মাই বিজনেস ভেরি ওয়েল মিস্টার। সেটা তোমাকে বলে দিতে হবে না। ইফ আই এম নট রং। তুমি নিশ্চয়ই এখানে নিজের বিজনেস দেখাবে বলে এসছো, রাইট? তো কাকে মারবে আজ? প্রাপ্ত সোজা হয়ে দাঁড়ালো। চোখ মুখ শক্ত করে এগিয়ে গেল ইচ্ছের দিকে। ইচ্ছে ভাবলেশহীন। ওর সবচেয়ে মূল্যবান জিনিসটা আগেই নষ্ট করে দিয়েছে প্রাপ্ত। আর কিছুই হারানোর ভয় নেই ওর। তাই নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রইল শুধু। তবে প্রাপ্তর ভঙ্গিমা দেখে মহিম কিছুটা জুবুথুবু হয়ে বসলো। প্রাপ্তকে দেখে বেশ অনেকটাই ভয় পায় ও। অরিত্রা আইসক্রিমে কামড় দিতে গিয়ে থেমে গেছে। বিড়বিড়িয়ে বলল, মিষ্টি কিছুই বলছে না। ওর চেনা প্রাপ্ত নির্দোষকে কোনোদিনও সাজা দেয়নি। ইচ্ছের কিছু না জেনে এইসব কথা বলাটা দোষের কিছু না। প্রাপ্তকে নিয়ে নিজের ধারণা পরখ করতে দাঁড়িয়ে রইল ও। আশেপাশে সবাই ফিসফিসিয়ে বলা বলি করা শুরু করেছে। প্রাপ্তকে চেনে বেশিরভাগই, তাই ওর রাগটাও চেনে। ইচ্ছে বুঝলো ব্যাপারটা, তাই সব রকম পরিস্থিতির জন্য প্রস্তুত। এমনভাবে দাঁড়িয়ে ওকে অবাক করে দিয়ে পাশ কাটিয়ে চলে গেল প্রাপ্ত। সোজা গিয়ে সার্ভ করতে ব্যস্ত এক ওয়েটারকে কলার ধরে টেনে দাঁড় করিয়ে সশব্দে চল লাগিয়ে দিল ওর গালে। জায়গাটা থমথমে ভাব আরো বেড়ে গেছে শতগুণে। চোখ বন্ধ করে শ্বাস ফেলল মিষ্টি। ইচ্ছে বুঝে উঠতে পারলো না ওর উপরে রাগটা ওই ওয়েটারের উপর দিয়ে গেল নাকি ওর প্রশ্নের জবাব দিতেই ওয়েটারকে চল লাগালো প্রাপ্ত। এগোতে যাবে প্রাপ্তের শার্টের হাত টান মেরে আরো একটা চল লাগালো ছেলেটাকে। এবার ছেলেটা টেবিলের উপরে গিয়ে পড়েছে। ইচ্ছে রাগ নিয়ে চেঁচিয়ে বলল, স্টপ ইট। প্রাপ্ত শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকালো। ইচ্ছে উপস্থিত সবার দিকে তাকিয়ে বলল, এই গুন্ডাটা ছেলেটাকে এভাবে মারছে আর আপনারা সবাই চুপচাপ তাকিয়ে তাকিয়ে দেখছেন? মিনিমাম মনুষ্যত্ববোধ নেই আপনাদের? নীরবতা ভাঙল না কেউ। হরিত্রা বলল, এই যে ম্যাম সাহেব, ভাষণ পড়ে। আজ নতুন এসেছেন নাকি এই রেস্টুরেন্টে? হ্যাঁ, প্রথম আসলাম। এখানে এসেও তোমাদের উচ্ছৃঙ্খলা দেখতে হবে জানতাম না। উত্তর দিয়ে রাগী শ্বাস ফেলতে ফেলতে ইচ্ছে ম্যানেজারের কাছে গেল। চড়া গলায় বলল,
এই গুন্ডাটা আপনার এখানকার ওয়েটারকে এভাবে মারছে, এভাবে বিশৃঙ্খলা করছে, সেটা দেখেও আপনি চুপ করে আছেন? কিসের এত ভয় আপনাদের? Why don't you call the police? ওকে ফাইন, আমি কল করছি পুলিশকে। অনেক দেখেছি ওর গুন্ডামো, অনেক সেজেছে গ্যাংস্টার, আর না